যেই ভিডিওটাতে কিছু মানুষের গালে জুতা লেগেছে, জুতাটা যে দেখিয়েছিলাম সেই জুতাটা কিছু মানুষের গালে লেগেছে। যাদের গালে লেগেছে তাদের সব কয়টার মার 1971 সালে 16 ডিসেম্বরের আগে ওই পারে ছিল, সেখান থেকে দাদাদের শুক্রাণু নিয়ে এসে বাংলাদেশে পৌঁছেছিল। তারপরে ওদের এই যেগুলো পয়দা হয়েছে সেগুলির গালেই জুতাটা লেগেছে। সংজ্ঞা, এটা ডেফিনেশন, কিন্তু অ্যারিস্টটল, অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল। তো এর বাইরে কারোর গায়ে লাগবে না, হিসাব বরাবর। গতকালকে মোদি ফেসবুকে পোস্ট করেছে ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে, ভারত বিজয়ী হয়েছে সেই যুদ্ধে। সেই পোস্ট দেখেছেন? ওই পোস্ট দেখে যদি নাকি কেউ প্রতিবাদ করে থাকেন, শরীরে যদি জ্বালা লেগে থাকে, তাহলে বুঝবো যে আপনি দেশপ্রেমিক। এরপরে আপনি পাকিস্তানের পেডান, পাকিস্তানের প্রধানমন্ত্রীর থাপড়ান, জুতা মারেন, পাকিস্তানের পতাকা পুড়ায় ফেলেন, ছিঁড়া ফেলেন, আপনারা আমি ওয়েলকাম করব। কিন্তু ইন্ডিয়া যা করে এই দেশে, এই পর্যন্ত ধরেন 1971 সালের পর থেকে আমাদের সেই 14 ডিসেম্বর থেকে শুরু করেছে। পাকিস্তানের মিলিটারিরা যখন সবাই আত্মসমর্পণ, বাংলাদেশের অর্ধেক শেষ স্বাধীন হওয়া, তখন নাকি পাকিস্তানিরা ধরে 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 বুদ্ধিজীবীদেরকে নিয়ে তাদের মেরে ফেললো। তো পাকিস্তানিরা এটার আবার ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে যে পাকিস্তান এই দেশকে মেধাশূন্য করিবার জন্য 14 ডিসেম্বর আমাদের বুদ্ধিজীবীদেরকে শেষ মুহূর্তে মেরে থুয়ে গেল। আরে বেটা, তোদের কথা অনুযায়ী তো সব বুদ্ধিজীবীর মূল হোতা তো শেখ মুজিব। তো শেখ মুজিবে ছেড়ে দিল কেন? তারা যদি এই দেশকে মেধাশূন্য করতে চায় তাহলে পাকিস্তান থেকে মুজিবরা ফেরত দিল কেন? তারে তো আগে শূন্য করা দরকার ছিল। বাদ দেন, ওইটা নিয়ে যেই মার্চে মারা তো গিয়েছে, ওইটার এক ইতিহাস দাঁড় করানো হয়েছে, আমরা ওইটারে নিয়ে আর কথা বলতে চাই না, আমরা সম্মান করি, ব্যাস এই পর্যন্তই। কিন্তু যুক্তিতে যদি আসেন, 1971 সালে 14 ডিসেম্বর যে কজন মানুষ মারা গিয়েছে, যে বুদ্ধিজীবী যাদের কথা বলা হয়, শহীদুল্লাহ কায়সার টাইসার, এগুলি মাঝখানে শমী কায়সার খুব আওয়ামী লীগ সেজেছিল, কিন্তু আপনি কি জানেন এই শহীদুল্লাহ কায়সারদের পুরো পরিবারটা কিন্তু প্রো পাকিস্তান। ওর বাবা টাবা এরা যারা ছিল সবাই কিন্তু আপনার করেছে, পুরো 9 মাস চাকরি করেছে, হাসপাতালে গিয়েছে, যার যার যে যে কাজ সেটা করেছে। তারা সেখানে গিয়ে গিয়ে এগুলো করে পাকিস্তানের সাথে মিলেমিশে থেকেছে। 14 ডিসেম্বর পাকিস্তান তাদেরকে মেরে ফেললো। একজনও মুক্তিযোদ্ধা না। আপনি খোঁজ সার্চ করেন, আপনি শহীদুল্লাহ কায়সারের নাম লিখে সার্চ করেন, সে কোথাও মুক্তিযুদ্ধ করেছে কিনা, করেনি। যেই কয়জন এখানে মারা গিয়েছে, যাদের যাদের কথা বলা হয়, এবং এই যে মুনির চৌধুরী, কেউ মুক্তিযোদ্ধা না। কিন্তু সার্চ করেন, আপনি গুগলে নাম সার্চ করে দেখেন। কিন্তু পাকিস্তান তাদেরকে মেরে ফেললো কেন? তারা পাকিস্তানের পক্ষে কাজ করেছে, তাদেরকে পাকিস্তান কেন মারবে? ধরলাম, তারপরও পাকিস্তান শেষ মুহূর্তে একটা আকাম করে থুয়ে গেল। মুক্তিযুদ্ধ শেষ হলো 1971 সালের 16 ডিসেম্বর। তো 1972 সালের 30শে জানুয়ারি এই জহির রায়হানকে কে নিয়ে গুম করে ফেললো? পাকিস্তানি সেনাবাহিনী নিয়ে গুম করে ফেললো। এরপরে আমাদের মিল, কল কারখানা সব কিছুই করলো কারা? মারলো। ফেলানিরে গুলি করলো কারা? জিয়াউর রহমানরে কারা মেরেছিল? আজকে খালেদা জিয়া যে জেলখানায়, এই হাসপাতালের ভেতরে জেলখানায় সে পয়জন টয়জন নিয়ে এসে আজকে মৃত্যুর সাথে লড়ছে, তাকে কারা মারলো? আদিকে কারা মারলো? আবরারকে কারা মেরেছিল? এই দেশের শহীদদেরকে এই যে ফাঁসি দিয়ে যে মারা হইলো, সালাউদ্দিন কাদেরকে কারা মারলো? সব তো এরা মেরেছে। তো সেই এরা মারার পরে তারপরেও ভারত আমাদেরকে বাঁচিয়েছে। জাফরুল্লাহর কথা মনে আছে না? ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, জাফরুল্লাহ নিজে বলেছে 1971 সালের 16 ডিসেম্বর যেই ঘটনা, সেই ঘটনায় তিনি এবং এই দেশের সেনাবাহিনীর সর্বাধিনায়ক, সেই সর্বাধিনায়ক জাফরুল্লাহ সহ সিলেট থেকে হেলিকপ্টারে চড়ে তারা ঢাকায় আসতে চেয়েছিলেন 16 ডিসেম্বরের দিন। তাদের হেলিকপ্টারে গুলি করেছে ভারতীয় বাহিনী, তারা যেন আসতে না পারে। সুপরিকল্পিতভাবে জেনারেল অরোরা সেখানে তাদের কাছ থেকে, নিয়াজির কাছ থেকে স্বাক্ষর নিয়ে তারপরে ভারত পাকিস্তানের কাছ থেকে আত্মসমর্পণের নিল, দলিল সারা জীবনের জন্য নিয়ে নিল। তো সেই বিষয়টা আমাদের কোত্থেকে আসলো?
আপনি মানে যদি নাকি মানে যুক্তি দিয়ে আমার বুঝাইতে পারেন, বুঝবো, কোনো সমস্যা নেই। গতকালকে মোদি একটা পোস্ট করেছে ফেসবুকে, সেই পোস্টের মধ্যে সে লিখল ভারতের বিজয় দিবস। বাংলাদেশ শব্দটা তার পোস্টের কোনো জায়গায় এই শব্দটা পর্যন্ত নাই। সেখানে গিয়ে আমি একটা কমেন্ট করে এসেছি যে তোর আর তোর গার্লফ্রেন্ড হাসিনাকে ড্যাশ ড্যাশ করি, ইলিয়াস হুসাইন ফ্রম ইস্ট পাকিস্তান, বিরানি আলম। ভাই গলায় ধরি দিয়ে মারা যাব ভাই, বিষ খায় মারা যাব, সারা জীবন ভিক্ষা করে খাবো ভাই, রাস্তায় রাস্তায় ঘুরবো হোমলেস হয়ে। বিরিয়ানির দোকানের মালিকের কাছে গিয়ে বলতে পারবো না ভাই আমার সংসারের সমস্যা, করে টাকা দেন, জীবনও বলতে পারবো না ভাই। ওই খলিল বিরিয়ানি আবার বন্ধ হয়ে গিয়েছে কয়দিন আগে, ওই বেটা আরেক জিনিস নাকি। যাই হোক, সেই দোকান থেকে ভাতা নিয়া তারপরে তুই চলছিস তোর মতো নির্লজ্জ বেহায়া ছোট লোক ফকিন্নি শিট সাহেব, তুই আইসা আবার এখন মানুষের সামনে কথা বলিস? এত লজ্জা শরম ছাড়া কোনো মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। হে ওইখানে গিয়ে আমার ওই কমেন্টকে স্ক্রিনশট নিয়ে তারপরে আমাকে গালি দিয়ে লিখেছে আমারে নাকি আমি খুব খারাপ কাজ করে ফেলেছি। যাই হোক, এখন তুই যে লিখলি 16ই ডিসেম্বর যদি ভারত পাকিস্তান যুদ্ধে ভারত বিজয়ী হয়, মানে ভারত বিজয়ী মানে কি, যুদ্ধটা ভারত আর পাকিস্তান, এটা তো বলে নাই যে আমরা কম্বাইনলি তারপরে ভারত বাংলাদেশের সাথে জিতেছি। মূল স্টেক হোল্ডার কারা? মূল তো আমরা। আমার ওইখানকার একজন সর্বাধিনায়ক ছিল, আমার সেনাবাহিনীর অধীনে যুদ্ধ হয়েছে, আমার নিজস্ব বাহিনী ছিল, সেই বাহিনীর প্রধান ছিল, তো ডেপুটি ছিল, তারা কোথায়? একটা আনা যায়নি, একটা সেক্টর কমান্ডার, একজন মুক্তিযোদ্ধারও আনা যায়নি, কারোর আনে নেই। শুধুমাত্র একে খন্দকার ছিল, ওরা এক কোনার মধ্যে চিপার মধ্যে কানে চট দিয়ে বসায় রাখছে, আসতেই দেয়নি। এখন যদি 16ই ডিসেম্বর ভারতের বিজয় দিবস হয়, তাহলে তো বাংলাদেশ হয় নাই, তা আমরা তো এখনো তো পূর্ব পাকিস্তানি আছি। আমার ওইটারে দেখে আমার বিশাল আকারের করতে চেয়েছে। শাহেদের মতো এরকম যাদের মারা 1971 সালে 16ই ডিসেম্বর পর্যন্ত বর্ডারের ওই পাশে ছিল, থেকে মোদিদের শুক্রাণু নিয়ে বাংলাদেশে ঢুকে তারপরে শাহেদদেরকে পয়দা করেছে, এদের সবার গায়ে লেগেছে। দেশপ্রেম শিখাইতে আসছো, আমাদেরকে দেশপ্রেম শিখাও, বাপের টাকা খরচ করে তারপরে দেশের প্রেম দেখাই। তুই আমাদের কয় তোরা দেশে আসিস নাই কেন, দেশে আসিস না কেন, দেশে তোর মতো দেশে গিয়েও ধান্দাবাজি করে আসছিস। আমি আমার কথা বলি, আমি আমেরিকায় আছি না, আমি আমেরিকায় প্রতিটা টাকা আমার অ্যাকাউন্টের টাকা। এমনও মাস আছে 10,000, 12,000, 15,000 ডলার আমি ইনকাম করি ইউটিউব ফেসবুক থেকে। আমি সব টাকা এখানে খরচ করি। আমি যদি 10,000 ডলার মানে 12-12.5 লাখ টাকা, বাংলাদেশে গিয়া 15টা পরিবার নিয়ে আমি বেটা এই 12.5 লাখ টাকা খরচ করে খাইতে পারবো। আমি এখানে বসে কি, আমার লাভটা কি? কেন আছে? এই দেশের জন্য আছে, আমাদের দেশপ্রেম শিখাইতে আসি। তোর মতো একটা প্রাণী এই গত 1.5 বছরে বল এই দেশের একটা নিরীহ নির্যাতিত কোনো মানুষের পাশে গিয়ে দাঁড়াইছিস? তোর বাপের কি করেছে এই দেশের প্রতিটা সেক্টরের প্রতিটা জায়গা, সেটা বিডিআর হোক, আর সেই ফেনীর 16 জন যারা এখনো পর্যন্ত কন্ডেম সেলে বসে আছে, আর এখন এই জুলাইতে যারা আহত নিহত হয়েছিল এই পরিবার হোক, নানান জায়গার তোর বাপের বিভিন্ন অবদানগুলো আছে এই দেশে। যে হাসিনার যেই সন্ত্রাস বিরোধী আইনে যে আলেমরা জেলখানায় আছে, তোর অনেক বাপ এই গত 15 দিনও হয়নি, তোর বাপ সবশেষ একজনকে ছাড়াইছে। তোর বাপেদের কাছে যা জিজ্ঞেস করিস তোর বাপ ইলিয়াস কি করেছে এখানে বসে থেকে, তোর মতো ধান্দাবাজি করে নাই। আমাদের দেশপ্রেম শিখাইতে আসি, দেশপ্রেম করবি, পাকিস্তানের পতাকা পোড়াবি, পাকিস্তানের সাথে সব ছিন্ন করবি, আর ভারতের সাথে সব ছিন্ন কর। একটা পোস্ট দেখাবি যে 2009 সালের 25শে ফেব্রুয়ারি ভারত এটার সাথে জড়িত ছিল, পিলখানা হত্যাকাণ্ডের বিচার চাই, ফেলানি হত্যার বিচার চাই, আবরারের হত্যার বিচার চাই। একটা ঘটনায় ভারতের বিরুদ্ধে তোর কোথাও কোনো জায়গায় ফেসবুকে পোস্ট আছে, আমাদের দেখাবি, দেখায় তারপরে তুই বলবি যে আমরা পাকিস্তানের প্রেম করি। আরে বেটা, পাকিস্তান এই দেশের
থাকলেই কি না থাকলেই কি পাকিস্তানের সাথে আমাদের এখন কোনো দরকার আছে না কোনো কিছু? যদি দরকার হয় আমাদেরই দরকার আছে, পাকিস্তানের দরকার নেই। বিশাল জমি নিয়ে পাকিস্তান, দরকার আছে আমাদের? তোর কি মনে হয়? তো আমি ভারত এইদিকে আমার এমনি গুতাবে, আমি পাকিস্তানের সাথে ই করে তারপরে ভারতের সাথে থাকবো, আর ভারত সারাদিন আমার পিটাইতে থাকবে, আমার লোক মারতে থাকবে, এই জন্য ভারতের সাথে আমি থাকবো। এখন কথায় বলা যাবে না 16ই ডিসেম্বর 71। আরে বেটা, তুই যদি চাস, ওকে, কোনটা চাস আমার বুঝা, যে বাক স্বাধীনতা চাস, বাক স্বাধীনতা। তো ওই দিন আমি যে বললাম যে জুজা দিয়ে পেটাবো, ওইটা তো আমার বাক স্বাধীনতা। আমি তো কারো নাম ধরি না, আমি তোদের নাম ধরছি কারো। তো তোদের মার যারে যারে দাদারা লাগিয়ে তারপরে তোদের পয়দা করছে, তোর গায়ে লেগে গেছে, আমি কি করব? আমি 16 ডিসেম্বর কেন বলেছি, কিসের জন্য বলেছি? 16 ডিসেম্বর আমার বিজয় দিবস, কিন্তু সেই বিজয় দিবস ওই দিনই হাইজ্যাক হয়েছে। কে বলেছে? তোর আব্বা মেজর জলিল বলেছে যে 16 ডিসেম্বরই আমার বিজয় হাইজ্যাক হয়েছে। এই বিজয় আবারও পুনরুদ্ধার করতে হবে। 5ই আগস্ট 2024 সালে সেই বিজয় পুনরুদ্ধার। আমার বিজয় দিবস 5ই আগস্ট। যেদিন ইন্ডিয়ান হাই কমিশনারকে তলব করে না বলতে পারবি যে তোরা রাষ্ট্রের প্রধান কেন টুইট করেছে, ফেসবুকে পোস্ট করেছে 16ই ডিসেম্বর তোদের বিজয় দিবস, এটা যেদিন ঘাট ধরে বলতে পারবি, সেদিন সেই বাংলাদেশে 16ই ডিসেম্বর পালন করব। এত দেশপ্রেম আমাদেরকে শিখাইতে আসে না, তারপরে সব বাদ দিয়ে আসেন একটা ডিলে আসি। ডিলটা কি? বাক স্বাধীনতা চান? যদি বাক স্বাধীনতা চান তাহলে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা যাবে, শেখ মুজিবরে নিয়ে কথা বলা যাবে, আমার সমালোচনা করতে, আমি কথা বলতে পারবো কি হয়েছিল মুক্তিযুদ্ধে 54-55 বছর। এই 55 বছরে এখনো পর্যন্ত কেন কতজন মুক্তিযোদ্ধা আমি হিসাব করতে পারি নাই, কেন কতজন যদি ধর্ষিত হয়ে থাকে সেই ইয়েটা করতে পারি না। এক একজন 20,000 টাকা করে মাসে টাকা পাচ্ছে, এক এক মানে নিজের বীরাঙ্গনা সাজায় তারপরে 20,000 টাকা করে নেয় প্রতি মাসে। এই রাষ্ট্রের খরচ 24,000 কোটি টাকা, এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এই আর এই যে ভুয়া মুক্তিযোদ্ধাদের পেছনে 24,000 কোটি টাকা। ভাই, 2.5টা পদ্মা সেতু বানানো যাবে এটার একটা টাকা দিয়ে, দিচ্ছি আমরা। আমি চাই যদি বেসিক্যালি আসলেই যারা যারা মুক্তিযোদ্ধা ছিল তো মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, নাম শুনেছেন না? তার বোন এইখানে থাকে, কয় ভাই রাষ্ট্রের কোনো প্রোগ্রামেও ডাকে না, আমার খোঁজও নেয় না, কিছুই না। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, কিছুদিন আগে তার এক বোন মারা গিয়েছে, চিকিৎসা না পেয়ে মারা গিয়েছে। মুক্তিযোদ্ধাদের অরিজিনাল যে মুক্তিযোদ্ধা ধুকে ধুকে মারা গিয়েছে, মেজর জলিলের মতো মুক্তিযোদ্ধা চিকিৎসা না পেয়ে পাকিস্তানে গিয়ে মারা গিয়েছে, জানেন? দেখেন মেজর জলিল জন্ম মৃত্যু উইকিপিডিয়া সার্চ দেন, কোথায় মারা গিয়েছিল। পাকিস্তানে গিয়ে মরতে হয়েছে, ক্ষোভে দুঃখে কষ্টে 16 ডিসেম্বরের পরে এই দেশে থাকতে পারে নাই। যদি মনে করেন ইয়েস আপনি করবেন, মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দিবেন, সম্মান দেন, কোনো সমস্যা নেই, মুক্তিযোদ্ধাদের নিয়ে কথাই বলা যাবে, তাহলে মেজর ডালিমরা 15ই আগস্টে যে কজন মুক্তিযোদ্ধা ওইটার সাথে অংশগ্রহণ করেছিল সবাই খেতাবপ্রাপ্ত, দেশে নিয়ে আসেন। আমি তো চাই মেজর ডালিম দেশে আসুক। আমি অরিজিনাল মুক্তিযোদ্ধা সবাই সম্মান করতে চাই, প্রচণ্ড সম্মান করতে চাই, ভালোবাসতে চাই, ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে না, ভুয়া মুক্তিযোদ্ধার জুতা দিয়ে পেটাইতে চাই। এটা এখনো বলবো, পরেও বলবো, সারা জীবন এইটাই বলবো। ভুয়া মুক্তি, ভাই 52 বছর বয়সে আপনি কিসের মুক্তিযোদ্ধা হইলেন? 62 বছর বয়সে আপনি কিসের মুক্তিযোদ্ধা? এটা জবাব দিতে হবে। তো এখন আমরা এগুলি নিয়ে সারাদিন যদি নাকি আপনি করতে চান, ডিবেট করতে চান, করব। সারা বাংলাদেশের যত ইতিহাসবিদ, যত মুক্তিযোদ্ধা, যত জ্ঞানে পণ্ডিত্য যা আছে সব মিলে একদিকে বসবে, আমি ইলিয়াস হুসাইন শুধু একা বসবো, আমার মুখ দিয়ে কোনো কথা বলবো না। আমার কাছে যেই কয়টা বই আছে আমি এই কয়টা বইয়ের পৃষ্ঠা ধরে ধরে এইভাবে দেখাবো, এই যে এই বইয়ের এত নাম্বার পৃষ্ঠার ভেতরে এইটা লেখা, এই বইয়ের এত নাম্বার পৃষ্ঠায় এইটা লেখা, এই বইগুলির ভেতরে। এবং লিখেছে কারা? আমরা না, এটা কোনো বিএনপি জামাতের আওয়ামী লীগ কারণ বই না, ওই মুক্তিযোদ্ধাদের বই, ওই সময়ের যারা জীবিত ছিল, ওই সময় যারা মুক্তিযুদ্ধের সবচাইতে বড় স্টেক হোল্ডার, তাদের কথা লিখবো। তোর বাপ এই দেশে মুক্তিযোদ্ধা হত্যা শুরু করেছে, তোর বাপ এই দেশে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক যেই ব্যক্তি, এই জেনারেল ওসমানী, এই লোকটাকে মন্ত্রিসভা থেকে বের করে দিয়েছে, সংসদ থেকে বের করেছে, এরপরে তার গৃহবন্দী করেছে। তোর বাপ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তোর বাপ যার পায়ে ধরে পড়ে থাকতো, সেই ব্যক্তিকে গৃহবন্দী করেছে, নিজের বইতে লিখেছে। তোর বাপ তাজউদ্দিনের কথা বলিস না, রয়্যাল এজেন্ট তাজউদ্দিন,
এই শালা হইল সবচেয়ে বড় এজেন্ট ছিল। এই শালারে সংসদ থেকে বের করেছে, মন্ত্রিসভা থেকে বের করেছে, ঘরের মধ্যে বন্দি করে রেখেছে, চারিদিকে গোয়েন্দা সংস্থার লোকজন ই করে। একদম ওর মেয়ে নিজে লিখছে এটা, ওই যে তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা বই পড়িস, ওর মেয়ে নিজে লিখছে এটা। মাওলানা আব্দুল হামিদ খান বাসানি নিজে লিখে গিয়েছেন, জেনারেল ওসমানী নিজে লিখে গিয়েছেন। তোর বাপ সব কয়টার ই করেছে। 15,000 মুক্তিযোদ্ধা তাদেরকে হত্যা করেছে। জাসদের উত্থান পতন অস্থির সময়ের রাজনীতি বই পরিষেব খুব ইন ডিটেল আছে। মুক্তিযুদ্ধের যে দলিলপত্র আছে না, ওইখানেও এগুলির বর্ণনা আছে কিভাবে জাসদের লোকজনকে সারা দেশে মারা হয়েছে। তোর লাল বাহিনী, নীল বাহিনী, তোর মণি, যা এই যে এদের বাহিনীগুলো সর্বহারা কেন গঠিত হয়েছিল বাংলাদেশে, কিসের জন্য? তোর বাপ একলা, তোর বাপ যা বলবে সেটাই। তোর বাপ মুক্তিযোদ্ধা মারা শুরু করেছে, 15,000-ই মুক্তিযোদ্ধা। এই যে জাসদের যে 15,000কে মারা হয়েছে, 15,000ই মুক্তিযোদ্ধা। এই যে সিরাজ শিকদার থেকে শুরু করে যা যা আছে সব মুক্তিযোদ্ধা, বিশাল বিশাল মুক্তিযোদ্ধা তোর বাপ মেরে দিয়ে গিয়েছে। সো মুক্তিযোদ্ধা নিয়ে ডিবেট করা যাবে না, মুক্তিযোদ্ধা নিয়ে কথাই বলা যাবে না। তাহলে ওদের ব্যাপারে ই কর, ওইটা বিচার কর না। তারা, তাদেরকে নিয়ে কিছু বলা যাবে না, কিন্তু তারা আবার স্বাধীনতা চায়। কোথায় স্বাধীনতা চায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যা মনে চায় তাই বলবে, এটা স্বাধীনতা চায়। একজন বাউল আমার কোরআনের বিরুদ্ধে কথা বলছে, আল্লাহরে গালি দিচ্ছে, তার স্বাধীনতা চায়। যেই কয়টার মা এই 71-এ ওই পার থেকে দাদাদের প্রোডাকশন নিয়ে আসছে, এদের সব কটার এই পোলাপান, এগুলির অন্তরের ভেতরে ইন্ডিয়ার এটা। আর ইসলামের নাম শুনলে এদের পাশার মধ্যে আগুন ধরে যায়। এরা সব ক্ষেত্রে স্বাধীনতা চায়, খালি 71 নিয়ে কিছু বলা যাবে না। এটা পুরো প্রেসক্রিপশন, রিটেন, ডিরেক্টেড, প্রডিউসড বাই ইন্ডিয়া। বড় অঙ্কের টাকা দেওয়া হয়। এখন ইদানিং কয়েকটা আছে, এই যে বিকাশ তারেক একটা আছে, এ কি করে, কি ভিডিও করে, যাই করে, শেষে কয় বিকাশ আর নগদের নাম্বারটা দিলাম, কিছু টাকা দিল। এই কি সমস্যা রে ভাই? কয়দিন পরে ওর বউয়ের মধ্যে ঝুলায় রাখবে বিকাশ নাম্বার, দাও দাও, বিকাশ দাও, নগদ দাও। এই জাউরা 2 টাকা দিলে ওরে 2 টাকা দিয়ে অনেক কিছু করাইতে পারবেন। আমি অনেক টাকা দিয়েছি এরে, বহুত টাকা দিয়েছি এরে, মাঝখানে দেওয়া বন্ধ করে দিলাম, এখন আমি শত্রু। মাঝখানে এক প্রোগ্রামের জন্য টাকা চাইলো, ভাই এটার জন্য আমি ভাই টাকা নাই, দেই নাই, শত্রু হয়ে গেলাম। এরপরে হইল গিয়া এই যে জামাতের বিশাল আমার ফেসবুকে আছে দেখেন, বিশাল জামাতের পক্ষে সে গুণগান। জামাত বিকাশে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, এখন জামাত খারাপ। এইটারে 2-4 টাকা দিয়ে আপনি কিনতে পারবেন, যা মনে হচ্ছে। ওরা যদি কোন জুতার পিছে একটু কর, খালি বিকাশ নাম্বার, নগদ নাম্বারটা, কিছু টাকা ক্যাশ দিয়ে দিবেন, ব্যাস, তার কিছু লাগবে না, সব করাইতে পারবেন এর দিয়ে। কাছে বিরানি আলম, আরেক সাংবাদিক আছে, এই যে মাসুদ কামাল, টেকনোক্রেট কোটার সাংবাদিক। এই যে টেকনোক্রেট কোটায় দেখেন না, এমপি না হয়ে মন্ত্রী হওয়া যায়, ও কোনো পত্রিকা টেলিভিশনে কাজ না করে সাংবাদিক, শুধুমাত্র 71 টিভিতে টকশো করে একজন ব্যক্তি সাংবাদিক হয়েছে। পৃথিবীতে এটা গিনিস বুকে লেখা দরকার যে তিনি হচ্ছে মাসুদ কামাল। এই মাসুদ কামাল পাঠা, তারা এখন আরেক পাঠা আছে যে ইটিভির আপনার প্রোডাকশন বয় ছিল, মঞ্জুরুল আলম পান্না। এই বদমাইশ হচ্ছে কি করে, এ যায় বলে কি আপনার আনিস আলমগীর, তারে কেন ধরা যাবে, সাংবাদিক, এত বড় সাংবাদিক একজন, তারে ধরে ফেলা যাবে। কনক সারোয়ার সাংবাদিক হওয়ার কারণে তার বোনেরে ধরে নিয়ে গেছে। তুই একটা পোস্ট করেছিলি, তখন তুই কনক সারোয়ারের সমালোচনা করে পোস্ট করেছিস, আমার সমালোচনা করে পোস্ট করেছিস। তুই এখন যে বাইরে আসিস, এটি তো তোর কপালের ভাগ্য। তুই 2 দিন পর পর খোঁচাখুচি করিস, সামনে তোর আবার জামিন ক্যান্সেল করানো হবে। পাইছিস কি? জামিন ক্যান্সেল হবে না, তোরে ম্যানুয়ালি শিক্ষা দেওয়া হবে। তোদেরকে এই দেশে আর মাস্তানি করতে দেওয়া যাবে না। এইখানে 2,500 মানুষের রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে। এখানে আওয়ামী লীগের পক্ষে যে কথা বলতে যাবে, আওয়ামী লীগের বিভিন্ন টকশো টেলিভিশন পত্রিকা সাংবাদিক কারা কাদেরকে ডাকছে, কি ডাকছে, সবই করা হবে। হঠাৎ করে টেলিভিশনের সামনে কিন্তু লোকজন হাজির হয়ে যাবে, তখন বলতে হবে না সরকারেরও আমরা দুচি না। এই হাদির ঘটনার পরে এই দেশে আওয়ামী লীগকে চরম শাস্তি দিতে হবে, চরম শিক্ষা দিতে হবে। ওদেরকে এই দেশের রাজনীতি, ওদের নিরাপদে বাংলাদেশে থাকতে দেওয়া যাবে না। হাদির যদি কিছু হয়ে যায়, বাংলাদেশে সেদিন কারবালা হয়ে যাবে, কারবালা। এটার জন্য যা প্রস্তুতি নেওয়া দরকার নেওয়া হচ্ছে।
এদেরকে শান্তিতে থাকতে দেওয়া যাবে না। যদি সরকার ওইখানে বাধা দিতে আসে, যা 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 যেটা করার দরকার সেটা করা হবে। এই দেশে হয় হাদিরা থাকবে না আওয়ামী লীগ থাকবে। যদি হাদিরা বাঁচতে চায়, আওয়ামী লীগকে এই দেশে নিরাপদ বাতাস তাদের নাকের ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। এক কথা পরিষ্কার, যেই শালারা যায় টকশোমকশোতে যায় এখন সাংবাদিক সাজা করবে, ইন্ডিয়ান টাকা পয়সা খায়া, এদেরকে ম্যানুয়ালি দেখা হবে। কেমনে দেখা হবে এটা এই সপ্তাহ থেকেই দেখতে পারবি। কথাবার্তা বলবি, বাইরে যায় সাবধানে। টেলিভিশন পত্রিকাগুলো যারা কিনা এই জাউরামিগুলো করতে সুযোগ করে দিচ্ছেন, তাদের ব্যাপারেও কিন্তু নোট রাখা হচ্ছে। সো খুব সাবধান। যাই হোক, ভিডিও শেষ করছি। যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা ভারতও না, পাকিস্তানও না। আমাদের সাথে থাকতে হইলে আমার স্বার্থ আগে দেখতে হবে, তারপরে তার স্বার্থ। আজকে জগন্নাথে পাকিস্তানের পতাকা করতে চায়, পাড়াইতে চায়, যেন পতাকা আঁকছিল। আরেক দল গিয়ে আবার তাদের প্যাদা নিয়ে দিয়েছে। প্রথম আলো বিশাল নিউজ করে ফেলেছে। এক স্যার গিয়ে, প্রক্টর স্যার বলেছেন যে পাকিস্তানের সাথে আমাদের ফয়সালা হয়ে গিয়ে, হ্যাঁ পাকিস্তানের সাথে আমাদের ফয়সালা হয়ে গিয়েছে। পাকিস্তান 4 বার ক্ষমা চেয়েছে। পাকিস্তানের সাথে আমাদের আর কি কিছু আছে নাকি? কিছু পাইলে চান যে আমরা এই পাই, চান না হলে শেষ তাদের সাথে আমাদের সম্পর্ক। ভালো, তারা চাইলে হবে, না চাইলে হবে না, আমার দরকার নাই তো। এখন পাকিস্তানের পতাকা টানাইতে হবে, পা টানাইতে পারেন, কোনো সমস্যা নেই। পাকিস্তান আমার কি, ইন্ডিয়াটা আগে করতে হবে। পাকিস্তানে কেন করবেন? পাকিস্তান কয়েক হাজার মানুষ মেরেছে। পাকিস্তান আমাদের দেশের মানুষের সাথে খুব খারাপ কাজ করেছে। 1971 সালে আমরা তার কাছ থেকে স্বাধীন হয়ে গিয়েছি, তাদেরকে এই দেশ থেকে বের করে দিয়েছি। তো ভারত তো এখন করছে সেগুলো। ভারতের পতাকা টানান, পাশে দিয়ে ভারতেরটাও লাগান, পারাক পোলাপান, কোনো সমস্যা নেই। এগুলি হইল গিয়ে এদের মারা সব দোচা নিয়ে এসেছে 1971 সালে। ওদের মার ওই হাত দেন, এখন ওই দাদাদের ওই সিটে ফোটা ওগুলি পাওয়া যাবে। ওগুলির কুরকুরানিতে ওরা এগুলি করে। ইন্ডিয়া টাকা পয়সা দেয়, আর নিজের আব্বার একটা আছে না, জেমসের গানের মতো, ওই যে কালকে পোস্টে লিখেছে যে তো রক্তের সাথে রক্তের টান, স্বার্থের অনেক ঊর্ধ্বে। ওরা স্বার্থ ছাড়াও করে, স্বার্থ নিয়েও করে, টাকা পয়সা নিয়ে করে, টাকা পয়সা ছাড়াও করে। কারণ ওদের রক্তের ভেতরেই দাদাদের এই ঢুকানো আছে। সেই কারণে ওরা এত প্যানের করে। কথাবার্তা বলবি, সরি ফর ল্যাঙ্গুয়েজ, মানে যে কোনো সময় সরি বলতে কোনো সমস্যা নেই ভাই, কিন্তু অনেক মানুষের ভিডিও দেখা তারপরে এই ভিডিওর সামনে বসি। আপনি যত ঠান্ডা মাথায় বলতে পারেন না, আমি কিন্তু অত ঠান্ডা মাথায় বলতে পারবো না। অনেকের জবাব দিতে হয়। ওদের মারে মধ্যে না দিলে আমারে যেগুলি বলছে সেটা জবাব তো দেওয়া যাবে না। এই সুশীল হইলে আবার জবাব দিতে পারবো না। এখানে খুব বেশি সুশীল হই না ভাই, একটু থাকি, এই পর্যন্তই থাকি। এর চেয়ে বেশি হয়ে গেলে এগুলো জবাব ঠিক মতো দেওয়া যাবে না। যে কারণে জবাবগুলো দেই। তারপরেও আমার সুধীজন, আমার শুভাকাঙ্ক্ষী, সম্মানিত মানুষ যারা আছে তাদের কাছে অনুরোধ, মাপ চাই আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য। এই সাময়িক কষ্ট দিচ্ছি। ওদের যেদিন কিনা ঠান্ডা করতে পারবো, তারপরে ইনশাল্লাহ এই ধরনের মাথা আর গরম করব না। আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাব, অনেক ঠান্ডা হয়ে গেছে না, আরও ঠান্ডা হয়ে যাব, টেনশন করেন না। আপাতত দেশটা আমরা সবার কাছ থেকে স্বাধীন করতে চাই। সেই 16 ডিসেম্বর নিয়ে বা বিজয় দিবস নিয়ে কথা বলেছিলাম, ভাই আমাদেরকে দেশপ্রেম শিখাইতে আসেন না। 16 ডিসেম্বর দিবস না, 26শে মার্চ দিবস, এই দিবস এগুলো আমাদের মুখের কথা, এটা মনের কথা না ভাই। এই মনের ভিতরে দেশপ্রেম কতটুকু আছে, জীবনে কত কষ্ট সহ্য করে, কত মানসিক টর্চার সহ্য করে এই দেশকে ভালোবেসেছি, সেটা একমাত্র নিজেই বলতে পারবো। যারা আমাদেরকে দেশপ্রেম শেখায় তারা নাকে খত দিয়া তারেক রহমানের বিরুদ্ধে কথা বলছে না, বিরানি আলমরা এখানে বসে। একদিন বাসায় পুলিশ গেছিল, তারপরের দিন নাকে খত দিয়ে আর জীবনে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে না। তারেক রহমানকে নিয়ে যা মনে চায় তাই বলেছে। এই ব্যক্তিরা আজকে আমাদেরকে দেশপ্রেম শেখায়, তারেক রহমান প্রেম শেখায়, বিএনপি প্রেম শেখায়। আমরা এগুলির পরীক্ষা দিয়ে আসছি ভাই, আজকে আর কালকে না। সেই 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন থেকে শুরু করে দেশে থাকতেও পরীক্ষা দিয়েছি, এইখানে এসেও পরীক্ষা দিয়েছি, এখনও দিচ্ছি।